নাগা সাধুরা জামা কাপড় পরে না কেন? কে এই নাগা সাধু? কোথায় বা থাকেন তারা? কুম্ভ শেষে আবার কোথায় চলে যান তারা? এই কুম্ভ মেলার সঙ্গে তাদের কিসের সম্পর্ক? কিসের টানে তারা বারবার ফিরে আসে? নাগা সাধুকে ঘিরে এইরকম হাজারখানা প্রশ্ন আমাদের মনে ঘুরতে থাকে। এই সব প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাগা সাধু এই নামের সঙ্গে আমরা সবাই কম বেশি সবাই পরিচিত। বিশেষ করে গত 1 মাস যাবৎ প্রয়াগরাজ মহাযোগে 144 বছর পর মহাকুম্ভতে এই নাগা সাধুর উপস্থিতি এক অন্য মাত্রা যোগ করেছে। তাছাড়া এই নাগা সাধু ছাড়া কুম্ভ মেলা পরিপূর্ণতা পায় না। এই নাগা সাধুদের নিয়েই আমাদের কৌতূহলের শেষ নেই, কারণ তাদের জীবন এক আধ্যাত্মিকময় রহস্যে ঘেরা। তাই এই রহস্যময় যাত্রার শুরুতে পথে পথে ইতিহাসে সবাইকে স্বাগত জানাই। নাগা সাধুদের জীবন এক মহাজাগতিক রহস্য ঘেরা। চলুন আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমরা নাগা সাধুদের জীবন বৃত্তান্ত জেনে নিই। এর পাশাপাশি নাগা সাধু নিয়ে আমাদের মনে চলা প্রশ্নগুলোর উত্তর মেলাতে থাকি। নাগা সাধুদের উৎপত্তি নিয়ে বিভিন্ন মতামত ঘুরতে থাকলেও আমরা ইতিহাসের পাতা উল্টালে দেখতে পাই 8ম শতাব্দীতে যখন সনাতন ধর্মের বিশ্বাস ও মন্দির ক্রমাগত ধ্বংস হচ্ছিল, তখন আদিগুরু শঙ্করাচার্য 4টি মঠ প্রতিষ্ঠিত করেন। সেইখান থেকেই তিনি সনাতন ধর্ম রক্ষার দায়িত্ব নেন। ওই সময়ই আদিগুরু শঙ্করাচার্য অনুভব করেছিলেন যে সনাতন ঐতিহ্য রক্ষার জন্য ধর্মগ্রন্থ যথেষ্ট নয়, অস্ত্রেরও প্রয়োজন রয়েছে। তাই তিনি ধর্ম রক্ষার জন্য প্রশিক্ষণ দিতে শুরু করেন, আর নাগা সাধুরা সেই ধর্মের রক্ষক হিসাবে বিবেচিত হয়। আর এইভাবেই উৎপত্তি হয় নাগা সাধুদের। প্রাচীনকালে গুরু শঙ্করাচার্যের কাছ থেকে নাগা উপাধি পান যারা, তারাই মূলত নাগা সাধু নামে পরিচিত হন। নাগা সাধুদের মধ্যে ভাগ লক্ষ্য করা যায়। নাগা দীক্ষার সময় 2 ধরনের নাগা সাধু প্রস্তুত করা হয়। একজন দিগম্বর নাগা সাধু ও অন্যজন শ্রী দিগম্বর নাগা সাধু। দিগম্বর নাগা সাধুরা কটি ব্যতীত অন্য কোনো পোশাক পরেন না। অপরদিকে শ্রী দিগম্বর নাগা সাধুরা সম্পূর্ণ উলঙ্গ থাকেন। সবচেয়ে কঠিন শ্রী দিগম্বর নাগা সাধু হওয়া। যে সাধুরা উলঙ্গ থাকেন, সারা শরীরে ছাই ঘষেন, তার মূলত 2টি কারণ আছে। একটি হলো ছাই মরণশীলতার প্রতীক ও দ্বিতীয়টি হলো ছাই এক ধরনের আবরণ হিসাবে কাজ করে, যাতে ভক্তদের কোনো প্রকার দ্বিধা না হয় কাছে আসতে। কুম্ভ মেলা শেষে নাগা সাধুরা ধ্যান ও তপস্যার জন্য হিমালয় বা বন বা পবিত্র নদীর ধারে তপস্যার জন্য চলে যান। তারা কঠোর তপস্যা এবং ধ্যান করেন। কুম্ভ মেলা বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান হলে তারা জনসমক্ষে উপস্থিত হন। তবে কিছু নাগা সাধু কাশী, হরিদ্বার, ঋষিকেশ, উজ্জয়িনী এবং প্রয়াগরাজের মতো বিখ্যাত তীর্থস্থানে সাধারণত তারা বাস করে থাকেন। কুম্ভ মেলার সঙ্গে নাগা সাধুদের সম্পর্ক। নাগা সাধু হওয়া বা নতুন নাগা সাধুদের দীক্ষা দেওয়ার প্রক্রিয়া শুধুমাত্র প্রয়াগরাজ, নাসিক, হরিদ্বার এবং উজ্জয়িনীর কুম্ভ স্নানের মধ্য দিয়েই ঘটে। এছাড়াও অমৃত কুম্ভ শাহী স্নান শুরু হয় নাগা সাধুদের হাত দিয়ে, কারণ নাগা সাধুরা কঠোর তপস্যার মাধ্যমে জীবনের সবকিছু ত্যাগ করেছে এবং তাদের সবচেয়ে ধার্মিক বলে মনে করা হয়। তাই নাগা সাধুরা স্নান করার পরেই অন্যান্য সাধু এবং ভক্তরা কুম্ভ স্নান করেন। নাগা সন্ন্যাসী সহজেই হওয়া যায় না। নাগা সাধু হতে গেলে 12 বছর কঠোর সাধনার প্রয়োজন। নাগা সন্ন্যাসী সাধনার সময় কৌপিন ধারণ করে থাকে, আর 12 বছর পরে কুম্ভ মেলায় স্নান করে সেই কৌপিন বিসর্জন দিয়ে নাগা সন্ন্যাসীর জীবনযাপন করার শপথ নেন। নাগা সাধুদের প্রথম শিক্ষা হলো ব্রহ্মচর্য পালন করা। এর পাশাপাশি জীবিত অবস্থায় নিজের পিণ্ড দান করা, অর্থাৎ নিজের শ্রাদ্ধ করা। কুম্ভের সময় নাগা সাধু তৈরি করা হয় এবং স্থান অনুসারে সেই নাগা সাধুদের বিভিন্ন নাম দেওয়া হয়। নাগা সাধুরা শুধুমাত্র ধর্মপ্রচার করেননি, এর পাশাপাশি দেশ রক্ষা ও সনাতন ধর্ম রক্ষায় নিজেদের বিলীন করে দিয়েছিলেন
ইতিহাসের পাতায়। 18 শতকে আফগান ডাকাত আহমেদ শাহ আবদালি যখন ভারত জয় করতে বেরিয়ে গোকুল ও বৃন্দাবনের মতো আধ্যাত্মিক শহর দখল করেন এবং নৃশংসতা শুরু করেন, এমনকি রাজাদেরও মোকাবিলা করার ক্ষমতা ছিল না। এমন পরিস্থিতিতে নাগা সাধুরাই আবদালির বাহিনীকে চ্যালেঞ্জ করেছিলেন। এছাড়াও 1751 সালের দিকে নবাব আহমদ খান কুম্ভের দিনে এলাহাবাদ দুর্গ আক্রমণ করলে সেই সময় নাগা সাধুরাই প্রথমে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করে, তারপর অস্ত্র হাতে 3 মাস যুদ্ধ করে। শেষ পর্যন্ত পবিত্র শহর প্রয়াগরাজ সুরক্ষিত হয়। এছাড়াও নাগা সাধুরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে। বাংলায় সন্ন্যাসীদের যুদ্ধ নামে বিখ্যাত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ বইয়ের মধ্য দিয়ে আমরা জানতে পারি কিভাবে সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এই রকম অজস্র উদাহরণ ইতিহাসের পাতায় রয়েছে নাগা সাধুদের নিয়ে। তবে স্বাধীনতার পরে নাগা সাধুরা অস্ত্র না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ আমাদের দেশের সাহসী সেনারা দেশ রক্ষার দায়িত্ব নিয়েছিলেন কাঁধে। আধ্যাত্মিক রহস্যময় নাগা সাধুদের আদ্যপ্রান্ত ইতিহাস জেনে কেমন লাগলো আপনাদের কমেন্ট জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পথে পথে ইতিহাস সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।